নমস্কার, আমি শুভাঙ্কি। আবারও একটা দিন চলে আসলো এবং আবারও আমরা স্টুডিওতে হাজির সমস্যার সমাধান অনুষ্ঠান নিয়ে এবং সমস্ত সমস্যার সমাধান করতে যিনি একমাত্র আমাদের সঙ্গে আছেন, মানুষের দুঃখ, কষ্ট, গ্লানি সব সমাধান করে দেন, ভালো করে দেন মানুষের মন। আমাদের সকলের প্রিয় জ্যোতিষবিদ অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী মহারাজ। অনেক, অনেক স্বাগত আপনাকে স্টুডিওতে এবং শুরুতেই আপনি ভগবানের নাম নেন এবং আমাদের পুরো এই স্টুডিওটা যে আমরা বসে থাকি পুরো অরাটা গম করে এবং যারা আসবে আপনাদের কাছে মানে যে দর্শক বন্ধু তারাও কিন্তু উপকৃত হবে। শুরুতেই ঠাকুরের নাম নিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠান আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের কাছ থেকে অনেক ফিডব্যাক পেয়েছি এবং খুব খুশি। আপনারা বলেছেন যে আমার প্রশ্নটা আমি পেয়েছি। আমি আমার প্রশ্ন আপনাকে করেছিলাম কিন্তু তার অ্যান্সার দিয়েছেন। আবার অনেকেই বলছেন যে দাদা আমার প্রশ্নটা কিন্তু এখনো পড়া হয়নি। নিশ্চয়ই পড়া হবে। প্রতিটা পর্বে কিন্তু প্রশ্ন পড়া হচ্ছে। অনেক প্রশ্ন যারা লিখছেন তাদেরও বলবো যে আপনারা লিখতে থাকুন। আজ নয় কাল পড়া কিন্তু হবেই। আমি ডেট আপনাকে দিচ্ছি না কিন্তু নিশ্চয়ই শুনতে পারবেন। শুরু করা যাক আমাদের যাব কোয়েশ্চেন আনসার। সরাসরি প্রশ্নে এবং প্রশ্ন যারা করতে চাইছেন আমাদের ফেসবুক, ইউটিউব আর ইনস্টাগ্রাম পেজ আছে। সেটা হলো অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী। সেখানে আপনারা কমেন্ট করতে পারেন, সমস্যার কথা জানাতে পারেন এবং আমরা সরাসরি এই লাইভ অনুষ্ঠান বা ধরো সমস্যার সমাধান অনুষ্ঠানে কিন্তু আমরা সলভ করব। যাচ্ছি সরাসরি প্রশ্নে। খুব ভালো একটা প্রশ্ন। আমি কি আসলে সুখী নাকি সুখী থাকার অভিনয় করছি? এটা অনেকেই হাসিমুখে আমরা সহ্য করি এবং অদিতি ম্যানন প্রশ্ন করছে 44 ইয়ার্স এবং একটা বড় কর্পোরেট কোম্পানির এইচআর মানে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে আছে এবং বলছে শাস্ত্রী সবাই বলে আমি খুব প্রাণবন্ত মানুষ, সব সময় হাসি, সবার সমস্যা সমাধান করি, কিন্তু রাতে বাথরুমে একা গেলে মাঝে মাঝে কাঁদি, কেউ জানে না আমি কি সত্যিকারের সুখী নাকি সুখের মুখোশ পরে আছি। জানতে চেয়েছে আপনার কাছে। খুব 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 বেদনাদায়ক প্রশ্ন। এই প্রশ্নটা করতে কতটা সাহস লেগেছে সেটা আমি বুঝতে পারছি। জ্যোতিষে একটি বিশেষ যোগ আছে, জানেন? এই যোগটার নাম কি? সূর্যচন্দ্র বিরোধ যোগ। সূর্যচন্দ্র বিরোধ যোগ। সূর্য যখন শক্তিশালী, মানুষ বাইরে উজ্জ্বল, সবার মধ্যমণি, সবার সমস্যা সমাধান করেন। কিন্তু চন্দ্র যখন দুর্বল, একই মানুষ ভেতরে একা রাতে কাঁদেন। কেউ জানেন না, কেউ জানেন না। এটা দ্বিচারিতা নয়, এটা হলো কি জানেন? দিনের সূর্য রাতে চাঁদের মধ্যে যে আকাশ থাকে, সেই আকাশের নাম আপনি। দিনে সূর্যের আলো দেন, রাতে চাঁদের মতো একা থাকেন। দুটোই সত্যি, দুটোই আপনি। তন্ত্রে যদি আমি আলোচনা করি, তন্ত্রশাস্ত্রে একটি গভীর কথা আছে, যে সবাইকে আলো দেয় সে নিজে অন্ধকারে থাকে। এই অবস্থার নাম তন্ত্রে দীপশিখা দোষ। প্রদীপ নিজের নিচে আলো দিতে পারে না, কিন্তু তন্ত্রে এর প্রতিকারও আছে। আত্মতর্পণ ক্রিয়া। প্রতিদিন নিজেকে একটু সময় দিন, বাথরুমে কাঁদবেন না, একটি নির্জন জায়গায় বসুন, মনে মনে বলুন আমার কষ্ট সত্যি, আমার ব্যথাও গুরুত্বপূর্ণ। এই স্বীকারোক্তি তন্ত্রের সবচেয়ে শক্তিশালী মন্ত্র। বাস্তু বিচারের দিকে যদি আমি যাই, আপনার বাড়িতে একটি শুধু আপনার জায়গা চাই, যেখানে যাবেন সেখানে যাবেন, বা আপনার বাড়িতে সেখানে যাবেন, দরজা বন্ধ করবেন, কিন্তু কাঁদতে নয়, সেখানে নিজেকে খুঁজতে যাবেন। সেই কোণে নীল বা বেগুনি রঙের একটি মোমবাতি জ্বালান, চোখ বন্ধ করুন, নিজের হৃদয়ের কথা নিজেকে বলুন। বাস্তু কি বলে জানেন? যে ঘরে নিজের সাথে কথা বলা যায়, সেই ঘরেই আসল শক্তি থাকে। আর হস্তরেখা, হস্তরেখা যদি আমি বিচার করি, যাদের হাতে হৃদয় রেখা দীর্ঘ ও গভীর, কিন্তু মাঝে মাঝে ছোট দ্বীপের মতো চিহ্ন আছে,
এরা অনুভব করেন অনেক গভীরে। বাইরে হাসেন, ভেতরে জমিয়ে রাখেন। কিন্তু একই হাতে সূর্যরেখা যদি উজ্জ্বল হয়, এই মানুষের জীবন একটি নির্দিষ্ট বয়সের পরে হঠাৎ বদলে যায়। যে কষ্ট জমিয়ে রেখেছেন সেটাই একদিন আপনার সবচেয়ে বড় শক্তি হয়। এটা টোটকা দিই, প্রতিদিন একজন বিশ্বস্ত মানুষকে সত্যিকারের কথা বলুন। পূর্ণিমার রাতে খোলা আকাশে বসুন, চাঁদকে মনের কথা বলুন। ওং সময় নম সোমবার 108 বার জপ করুন। চন্দ্র শক্তিশালী হয়। প্রতিদিন একটি জিনিস লিখুন যা আপনাকে সত্যিকারের আনন্দ দেয়। একটা ছোট গল্প বলি। হাসির পেছনে একটি শহরে এক বিখ্যাত জাদুকর ছিলেন। সবাইকে হাসাতেন, সবাইকে। মানুষ মানুষ তার শোতে কান্না ভুলে যেত। একদিন এক বৃদ্ধা এলেন, বললেন, আমার মনে অনেক কষ্ট। ডাক্তার বললেন, সেই বিখ্যাত জাদুকরের শো দেখুন, হাসুন, ভালো হবে। জাদুকর চুপ করে রইলেন, তারপর বললেন, মা, আমি সেই জাদুকর। আমি সেই ডাক্তারের কাছে গিয়েছিলাম। তিনি আমাকেও বলেছিলেন, কি বলেছিলেন জানো মা? সেই জাদুকরের শো দেখো, যে সবাইকে সারিয়ে তোলে সেও কখনো ব্যথা পায়। সেটা স্বীকার করাই সুস্থতার প্রথম পদক্ষেপ। বুঝলে? এই গল্পটা বুঝলে? অদিতিজি, বাথরুমে কাঁদবেন না, সেই কান্না ড্রেনে যায়। বাথরুমে কাঁদবেন না, কাঁদবেন না, সেই কান্না ড্রেনে যায়। একটি বিশ্বস্ত মানুষের সামনে কাঁদুন, সেই কান্না হৃদয়ে যায়। আপনি সুখী থাকার অভিনয় করছেন না, আপনি সুখী হওয়ার চেষ্টা করছেন। এই চেষ্টাই সবচেয়ে সাহসী কাজ। খুব ভালো কথা বলেছেন। যাব পরের প্রশ্নে এবং খুব হার্ট টাচিং প্রশ্ন। বাবা মারা গেছেন, শেষ কথাটা বলা হয়নি। সমীর ত্রিপাঠী, বয়স 48 ইয়ার্স, বড় আইনজীবী। বাবা হঠাৎ চলে গেছেন। শেষবার দেখা হয়েছিল, কথা কাটাকাটিও হয়েছিল, ক্ষমা চাইতে পারেনি, ভালোবাসি বলতে পারিনি। এই অসম্পূর্ণতা বুকে নিয়ে বেঁচে আছি। এই কষ্ট কি কোনোদিনও যাবে না? জানতে চেয়েছি আপনার কাছে। সমীরজি, এই কষ্টের কোনো নাম নেই, কোনো শাস্ত্র এই কষ্টকে পুরোপুরি ধরতে পারে না। কিন্তু একটি কথা বলি, জ্যোতিষের নবম ভাব বাবার ভাব। এই ভাবের দেবতা সূর্য। সূর্য কখনো অস্ত্র যান, কিন্তু সূর্য কখনো শেষ হন না। পরদিন আবার ওঠেন, বাবা চলে গেছেন কিন্তু শেষ হননি। তন্ত্র ও বেদ এই দুজনেই বলে, এই উভয়ই বলে, আত্মা অমর। আপনার বাবা এই মুহূর্তে আপনার পাশে আছেন। আপনার বুকে যে কষ্ট সেটা তিনি অনুভব করছেন এবং তিনি জানেন ঝগড়া ছিল কারণ ভালোবাসা ছিল। কি জানেন তিনি? ঝগড়া ছিল কারণ ভালোবাসা ছিল। যেখানে ভালোবাসা নেই সেখানে ঝগড়াও নেই। তন্ত্রের একটা কথা বলবো, তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে মৃত্যু কথোপকথন শেষ করে না, শুধু ভাষা বদলে দেয়। আপনি যা বলতে পারেননি আজও বলতে পারেন। একটি নির্জন জায়গায় যান, বাবার একটি ছবির সামনে বসুন, একটি প্রদীপ জ্বালান, তারপর বলুন, যা বলতে চেয়েছিলেন, যা বলতে চেয়েছিলেন সব। ভয় নেই, সংকোচ নেই, তিনি শুনছেন। এই কথোপকথন শেষ হয়নি, শুধু আপনাকে শুরু করতে হবে। একটা বাস্তু বিচার করি। বাড়ির দক্ষিণ দেওয়ালে বাবার সুন্দর একটি ছবি রাখুন। সেই ছবির সামনে প্রতিদিন একটি প্রদীপ জ্বালান, একটি তাজা ফুল রাখুন। বাস্তু বলে
যে ঘরে পূর্বপুরুষকে সম্মান দেওয়া হয় সেই ঘরে তাদের আশীর্বাদ থাকে, এবং যে কথা বলা হয়নি সেই প্রদীপের আলোতে বলুন, আলো ও আত্মার ভাষা একই। আমি যদি হস্তরেখা বিচার করি, যাদের হাতে নরম ভাগ্যরেখার কাছে একটি বিরতি আছে, যাদের হাতে নবম ভাগ্যরেখার কাছে একটি বিরতি আছে, এরা বাবার সাথে অসম্পূর্ণ কথোপকথন নিয়ে ভাবে না বা বাঁচে না, কিন্তু সেই বিরতির পরে ভাগ্যরেখা আবার শুরু হয়। এর মানে সেই অসম্পূর্ণতাই আপনার জীবনের নতুন অধ্যায়ের শুরু। বাবা চলে যাওয়ার পরে অনেক মানুষ নতুনভাবে জন্ম নেন, আপনার সেই জন্ম শুরু হয়েছে। বুঝতে পারলেন? টোটকা দিচ্ছি, অমাবস্যায় তর্পণ করুন, বাবার আত্মা শান্তি পান। বাবার পছন্দের একটি কাজ করুন তার নামে, বাবার স্মৃতিতে একজন অসহায়কে সাহায্য করুন। একটি চিঠি লিখুন বাবাকে, যা বলা হয়নি সব লিখুন, তারপর প্রদীপে পোড়ান। একটা ছোট গল্প বলি। শেষ চিঠি। একটি ছেলে বাবার সাথে রাগ করে বাড়ি ছেড়েছিল। বছরের পর বছর কথা নেই, একদিন খবর এলো বাবা আর নেই। ছেলে ছুটে গেল, বাবার ঘরে গিয়ে দেখলো পড়ার টেবিলে একটি চিঠি খুললো। লেখা ছিল, কি ছিল জানেন? বাবু, বাবু তুমি রাগ করে গেছো, আমি জানি তুমি ফিরবে, আমি অপেক্ষা করব, ভালো থেকো, তোমাকে ভালোবাসি। চিঠির তারিখ ছিল ছেলে বাড়ি ছাড়ার পরের দিন। বাবা সেদিন থেকে প্রতিদিন অপেক্ষা করছেন। বাবারা সবসময় অপেক্ষা করেন, ক্ষমা তারা আগেই করে দেন। আমরা শুধু জানি না, সেটা বুঝতে পারি না বা বোঝার হয়তো চেষ্টা করি। সমীরজি, শেষ কথা বলা হয়নি, এটা সত্যি, কিন্তু শেষ অনুভূতি সেটা তিনি জানতেন। বাবারা সব জানেন। আজ রাতে প্রদীপ জ্বালান, বলুন যা বলতে চেয়েছিলেন তিনি শুনছেন, আমি নিশ্চিত তিনি শুনছেন। সত্যি মন ছুঁয়ে যাওয়া একটা উত্তর। পরের প্রশ্ন, সারা জীবন দ্বিতীয় হলাম, প্রথম কখনো হইনি। এবং গৌতম নায়ের প্রশ্ন করেছে 45 ইয়ার্স এবং লিড লেভেলের ম্যানেজার, মিড লেভেল ম্যানেজার। এবং শাস্ত্রীজি স্কুলে দ্বিতীয়, কলেজে দ্বিতীয়, চাকরিতে প্রথম প্রায় হই। তারপর কেউ না কেউ এসে এগিয়ে যায়, প্রমোশনের সময় অন্যের নাম হয়। আমার কপালে কি শুধু দ্বিতীয় হওয়াই লেখা আছে? জানতে চেয়েছি আপনার কাছে। চাঁদ কি সূর্যের চেয়ে ছোট? চাঁদ দ্বিতীয়, সূর্যের পরে। কিন্তু রাতে যখন সূর্য নেই, চাঁদই আকাশের রাজা। চাঁদের আলোতেই কবিরা কবিতা লেখেন, প্রেমিকরা প্রেম করেন, মায়েরা সন্তানকে ঘুম পড়ান। দ্বিতীয় মানে ছোট নয়, দ্বিতীয় মানে ভিন্ন সময়ের জরুরি। কি বললাম? দ্বিতীয় মানে ভিন্ন সময় জরুরি। জ্যোতিষে দ্বিতীয় ভাব হলো সম্পদ, পরিবার, বাণীর ভাব। আপনার দ্বিতীয় ভাব হয়তো শক্তিশালী, এটা বড় সংকেত। যে সবসময় প্রথম হয় সে অনেক সময় নিঃসঙ্গ থাকে, যে দ্বিতীয় হয় সে সবার প্রিয় হয়। দেখবেন অনেক সময় বড় ছেলের থেকে মেজ ছেলে অনেক প্রিয় হয়। তন্ত্রশাস্ত্রে এটি মহৎ উক্তি আছে, শুনবেন। বিজয় শুধু প্রথম স্থানে নয়, বিজয় হলো নিজের সেরাটা দেওয়া। রামায়ণে লক্ষ্মণ কখনো রামের চেয়ে বেশি প্রশংসিত হননি। লক্ষ্মণ কখনো রামের চেয়ে বেশি প্রশংসিত হয়নি, কিন্তু রামের সাফল্যের পেছনে লক্ষ্মণের ত্যাগ ছিল, জানেন? ইতিহাস রামকে মনে রেখেছে, কিন্তু রাম জানতেন লক্ষ্মণ না থাকলে রাম নেই। আপনি লক্ষ্মণ, এটা ছোট নয়, এটা মহান। আমি যদি বাস্তু বিচার করি, আপনার কাজের জায়গায় পূর্বমুখী বসুন। সূর্যোদয়ের দিক, সূর্য কিন্তু প্রতিদিন প্রথম থেকে শুরু করেন। গতকালের কথা মনে রাখেন না। কাজের ঘরে হলুদ বা কমলা রঙের কিছু রাখুন। বাস্তু বলে এই রং উদ্যমের রং,
দ্বিতীয়রা এই রঙে একদিন প্রথম হন। আর যদি হস্তরেখা বিচার করি, যাদের হাতে ভাগ্যরেখা শক্তিশালী কিন্তু সূর্যরেখা মাঝ বয়সে শুরু হয়, এরা জীবনে দেরিতে স্বীকৃতি পান, কিন্তু যখন পান সেটা চিরস্থায়ী হয়। তাড়াতাড়ি পাওয়া সম্মান তাড়াতাড়ি যায়। জানেন, দেরিতে পাওয়া সম্মান কেউ কেড়ে নিতে পারে না। আপনার সময় আসছে, আর বেশি দেরি নেই। তাই একটা টোটকা দিচ্ছি আপনাকে, প্রতি রবিবার সূর্যকে জল দিন। প্রথম হওয়ার শক্তি আসে। নিজের কাজের একটি তালিকা রাখুন। দ্বিতীয় হলেও কতটা করছেন বা করেছেন দেখুন। হলুদ পোশাক পরুন। গুরুত্বপূর্ণ দিনে সূর্যের শক্তি পাবেন। ওং ঘৃণী সূর্যায় নমঃ প্রতিদিন ভোরে জপ করুন। একটা গল্প বলবো। দ্বিতীয় পাহাড়। একটি দেশে দুটি পাহাড় ছিল। একটি সবচেয়ে উঁচু, সবাই সেটাই চড়তো। দ্বিতীয় পাহাড়টি একটু ছোট, কেউ সেদিকে যেত না। কিন্তু এক পর্যটক একদিন দ্বিতীয় পাহাড়ে গেল। গিয়ে দেখলো সেখানে বিরল ফুল, যে ফুল দেখা যায় না। সেখানে পরিষ্কার ঝর্ণা, সেখানে অদ্ভুত শান্তি। পর্যটক বলল, এত সুন্দর, কেউ জানে না কেন? দ্বিতীয় পাহাড় বলল, কারণ সবাই প্রথম পাহাড়ে ব্যস্ত। সবাই প্রথম পাহাড়ে ব্যস্ত। যে একটু অন্যদিকে তাকায় সে আমাকে পায়। দ্বিতীয় স্থানে অনেক কিছু আছে যা প্রথম স্থানে নেই। শুধু চোখ খুলে দেখতে হয়। বুঝতে পারলেন গৌতমজি? পৃথিবীর সবচেয়ে প্রয়োজনীয় মানুষরা কখনো প্রথম হন না। মা প্রথম হন না। মা প্রথম হন না, কিন্তু মা ছাড়া প্রথম হওয়া যায় না। আপনি সেই মানুষ যাকে ছাড়া অন্যরা প্রথম হতে পারতো না। এটা কি কম গর্বের? এটা কি কম গর্বের? একদমই না। যাব পরের প্রশ্ন। আহ, ভালোবাসলেই হারাই, তাই আর ভালোবাসি না। এটা অনেকেরই দুঃখ এবং কষ্ট। দর্শক পল্লবী দেশমুখ, বয়স 39 ইয়ার্স এবং কর্পোরেট ট্রেনার, বলছে শাস্ত্রীজি, যাকেই ভালোবেসেছি হারিয়েছি। বাবা, বন্ধু, প্রেমিক, এখন কাউকে কাছে আসতে দিই না, দূরে রাখি। মনে হয় কাছে আসলেই চলে যাবে। এই দূরত্বটাই আমার সুরক্ষা, কিন্তু এই সুরক্ষা আমাকে একা করে দিচ্ছে। কি করা যেতে পারে? পল্লবীজি, আপনার কথা শুনে না একটি প্রাচীন শ্লোক মনে পড়ল। বলবো, ভয় থেকে যে সুরক্ষা তৈরি করে সে শত্রু থেকে নয়, নিজের থেকে বন্দী হয়। বুঝতে পারলেন? জ্যোতিষে এই অবস্থার নাম শনিচন্দ্র বিরোধ দোষ। চন্দ্র ভালোবাসতে চায়, শনি ভয় দেখায়। এই দুটি একসাথে থাকলে মানুষ ভালোবাসে, কিন্তু ভালোবাসার সাথে সাথে হারানোর ভয়ও আসে। তখন একটাই পথ মনে হয়, একটাই পথ, না ভালোবাসলে হারাবো না, না ভালোবাসলে হারাবো না। কিন্তু শাস্ত্র বলে, যে ভালোবাসে না সে হারায় না ঠিকই, কিন্তু সে পায়ও না। তন্ত্রের একটা আলোচনা করি। তন্ত্রে ভালোবাসার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা আছে। রাধা জানতেন কৃষ্ণ থাকবেন না, তবুও ভালোবাসলেন, তাই তিনি অমর। রাধার ভালোবাসা শেষ হয়েছিল, কিন্তু রাধার প্রেম, সেটা পৃথিবী যতদিন আছে ততদিন থাকবে। যে ভালোবাসে এবং হারায় সে মরতে বাঁচে। বুঝলে? এই মরতেই বাঁচে। যে ভালোবাসে এবং হারিয়েও ভালোবাসে সে অমর হয়। আপনাকে সেই সাহস দিচ্ছেন তন্ত্রের দেবী মা রাধারানী। আমি যদি বাস্তু বিচার করি, আপনার বাড়ির প্রবেশ দ্বার দেখুন। যদি সংকীর্ণ বা সবসময় বন্ধ থাকে, সম্পর্কের শক্তি ঢুকতে পারে না। দরজা খোলা রাখুন, সেখানে তরুণ ও ফুল রাখুন। আর বাড়িতে দুটি পাখির ছবি বা মূর্তি রাখুন একসাথে। বাস্তু বলে
যুগল পাখি সম্পর্কের আমন্ত্রণ। আপনার দরজা খুলো, মানুষ আসুক। আমি যদি হস্তরেখা বিচার করি, যাদের হাতে হৃদয় রেখার মাঝে ভেঙে ভেঙে যায়, আবার শুরু হয়। এরা কষ্ট পেয়েছেন অনেকবার, কিন্তু খেয়াল করুন, রেখা শেষ হয়নি, ভেঙে আবার শুরু হয়েছে। ভাঙা রেখা দুর্বলতা নয়, ভাঙা রেখা মানে বারবার শুরু করার সাহস। আপনার হাত বলছে আরো একটি বার শুরু করুন, এবারটা আলাদা হবে, আলাদা হবে। প্রতিদিন একটি ছোট ভালোবাসার কাজ করুন, এটা আমার প্রতিকার টোটকা। করুন, অপরিচিতকেও হাসি দিন। শুক্রবার গোলাপ জলে স্নান করুন, হৃদয় খুলতে শুরু করুন। পুরনো প্রিয় মানুষদের ছবি বের করুন, স্মৃতি সম্মান করুন। ওং ক্লিং কৃষ্ণায় নামাহ জপ করুন, প্রেমের শক্তি ফেরে। একটা গল্প বলবো, বন্ধ বাগান। একটি বাগানের মালিক অনেক কষ্ট করে বাগান তৈরি করেছিলেন। ঝড়ে সব ফুল নষ্ট হয়ে গেল। মালিক বললেন, আর ফুল লাগাবো না, আবার নষ্ট হবে। বাগান বন্ধ হয়ে গেল, কিন্তু বন্ধ বাগানেও মাটির মধ্যে থেকে একটি ফুল উঠল। মালিক অবাক হয়ে বললেন, অবাক হয়ে বললেন, আমি লাগাইনি। পুরনো বীজ বলল, তুমি না লাগালেও আমি ফুটতে পারি, শুধু দরজাটা খোলো, রোদ আসুক। ভালোবাসা নিজেই জন্মায়, শুধু দরজা খোলা রাখতে হয়। পল্লবীজি, দূরত্ব সুরক্ষা নয়, কারাগার। কারাগারে চোর আসে না ঠিকই, কিন্তু আলোও আসে না। আপনার হৃদয়ের দরজা খুলুন। হ্যাঁ, আবার ব্যথা লাগতে পারে, কিন্তু আবার আলো আসবে। ব্যথা অস্থায়ী, আলো চিরস্থায়ী। কি তাই তো? একদমই তাই, চিরস্থায়ী। এবং যাব পরের প্রশ্নে। সাফল্যের পরে হঠাৎ সব থমকে গেছে। দর্শক আমাদের অনুপ সিং, এবং বয়স তার 50 বছর, এবং সে বিখ্যাত চলচ্চিত্র প্রডিউসার। এবং তিনি বলছেন, শাস্ত্রীজি টানা 10 বছর সাফল্য, তারপর হঠাৎ 3টে প্রজেক্ট ফ্লপ, পার্টনার চলে গেছে, স্পন্সর নেই, আগে যে ফোন করতো সে আর করে না, একটা অদৃশ্য দেওয়াল যেন তৈরি হয়েছে। এটা কি গ্রহের কারণ, নাকি আমার ভুল? আপনি যা বর্ণনা করলেন, এটা জ্যোতিষের সবচেয়ে পরিচিত একটি ঘটনা। আমি এরকম সমস্যা অনেক পেয়েছি। এর নাম হলো শনির সাড়ে বা ঢাইয়া। শনি যখন জন্মরাশির উপর দিয়ে যান, সাফল্যের গাড়ি হঠাৎ থামে, থামে, মানুষ চলে যায়, ফোন বন্ধ হয়, প্রজেক্ট ফ্লপ করে। কিন্তু শনি একটি বিশেষ চরিত্র আছে। শনি ধ্বংস করতে আসেন না, শনি পরীক্ষা করতে আসেন। যে এই পরীক্ষায় হাল ছাড়েন না, শনি পরবর্তী দশায় তিনি 10 গুণ শক্তিশালী হয়ে ফেলেন। অমিতাভ বচ্চন জানেন এই কথা, জানেন অমিতাভ বচ্চন, তিনিও এই একই পথে হেঁটেছেন। তন্ত্রশাস্ত্রে এই থমকে যাওয়াকে বলা হয় শক্তির পূর্ণ সংগঠন। নদী যখন সমুদ্রের পড়ার আগে একটু ধীর হয়, সেটা দুর্বলতা নয়, সেটা সমুদ্রে মেশার প্রস্তুতি। শিব ধ্যানে বসেন, তারপর তাণ্ডব করে। এই সময়টা আপনার ধ্যানের সময়। হনুমান চালিসা এই সময় সবচেয়ে শক্তিশালী আশ্রয়। হনুমানজি শনির কাছ থেকে রক্ষা করেন। ইতিহাস এটাই বলে, জানেন। যদি বাস্তু বিচার করি, আপনার অফিসে এখন দক্ষিণ পশ্চিম কোণ পরীক্ষা করুন। এই কোণে যদি ভাঙা জিনিস বা অবিনষ্ট কাগজ থাকে, স্থিতিশীলতা নষ্ট হয়, এই কোণ পরিষ্কার করুন। ভারী পাথর বা বড় আসবাব রাখুন। অফিসের প্রবেশদ্বারে 7টি ঘোড়ার ছবি লাগান। বাস্তু বলে থমকে যাওয়া সাময়িক, 7টি ঘোড়া আবার গতি দেবে। আমি যদি হস্তরেখা বিচার করি, যাদের হাতে ভাগ্যরেখা একটু থামে, তারপর আবার শুরু হয়। জ্যোতিষীরা এটাকে বিরতির পরে নতুন অধ্যায় বলেন। বুঝতে পারলেন?
প্রতিটি মহান জীবনে এই বিরতি আসে। স্টিভ জবসকে অ্যাপেল থেকে বের করে দেওয়া হয়েছিল। সেই বিরতির পরেই পিক্সার, আপনার হাতে সেই রেখা আছে। বিরতি শেষ হচ্ছে, নতুন অধ্যায় শুরু হবে। একটা টোটকা বলি, প্রতি শনিবার শনি মন্দিরে সরিষার তেল দিন, হনুমান চালিসা প্রতিদিন পড়ুন, শনির কষ্ট কমে। এই সময় নতুন কিছু শিখুন, পরের সাফল্যের বীজ এখন বুনুন। যারা এখন ফোন করে না তাদের জন্য ভালো ভাবুন, ক্ষমার শক্তি মুক্তি দেয়। একটা ছোট গল্প বলি, সমুদ্রের বিরতি। একটি ঢেউ তীরে আছড়ে পড়লো, ভেঙে গেল। পাশের ছোট পাথর বলল, তুমি শেষ। ঢেউ হাসলো, বলল, আমি শেষ নই, আমি সমুদ্রে ফিরে যাচ্ছি, আবার আসবো, আবার আসবো। আরো বড় হয়ে পাথর দেখলো সেই ঢেউ সমুদ্রে মিশে গেল। কিছুক্ষণ পরে আরো বড় একটি ঢেউ এলো। পাথর চিনতে পারলো না, কিন্তু ঢেউ জানতো সে ফিরে এসেছে। থামা মানে শেষ নয়, থামা মানে বড় হওয়ার প্রস্তুতি। বুঝলেন অনুপজি? যারা ফোন করতো আর করে না, তারা আপনার শত্রু নয়, তারা শনির পাঠশালার পরীক্ষক। পরীক্ষা শেষ হলে তারাও ফিরবে। তখন আপনি বুঝবেন কে আসল, কে সাময়িক। এটাই শনির সেরা উপহার। সত্যি খুব ভালো, ভালো আজকে প্রশ্নের উত্তর পেলাম। আপনারাও যারা এরকম উত্তর করতে চাইছেন বা উত্তর পেতে চাইছেন বা সমস্যার সমাধান পেতে চাইছেন, আমাদের একটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এবং আমাদের একটা ইনস্টাগ্রাম পেজ আছে অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রীজি। ওখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, আপনার সমস্যার কথা জানাতে পারেন এবং যাওয়ার আগে যে বিশেষ কথাগুলো বলব যে অনেকেই আমাদেরকে মেসেজ করছেন, বলছেন যে সত্যি অ্যাস্ট্রোলজিটাকে শিখতে চাই, প্রফেশন করতে চাই। তারা জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি এবং একাডেমির হাত ধরুন, কারণ একটা ছাদের নিচে সবকিছু পাবেন না। যেমন নারীবিদ্যা শিখতে পাচ্ছেন, লাইফস্টাইল চেঞ্জেস, যোগা, ট্যারোট, বাস্তু সায়েন্স, পামিস্ট্রি, নিউমোলজি সবকিছু এবং তন্ত্র সবকিছু একসাথে, এবং সার্টিফিকেশন তো হচ্ছেই। তার সঙ্গে আমরা এটা বলি যে আপনি যদি কাজ না করতে পারেন, আমরা আপনাকে সুযোগ করে দেবো। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই কজন শিক্ষক আছে বা কজন একাডেমি আছে যে হলপ করে বলতে পারে যে আপনারা যদি সুযোগ না পান, সেই সুযোগ আমরা আপনাদেরকে করে দেবো। তো এটা খুব স্বচ্ছ একটা জায়গা আমার মনে হয়। এছাড়া যেটা বলবো সেটা হলো, যারা সমস্যার সমাধান চাইছেন, সব তো মেসেজ পড়া সম্ভব না, অনেক প্রশ্নের উত্তর সম্ভব না। তো আপনারা কিন্তু কনসাল্ট করতে পারেন অনলাইন এবং অফলাইন। এবং যাওয়ার আগে আপনার কয়েকটি কথা শুনবো। যাওয়ার আগে একটাই কথা বলবো, যেতে ইচ্ছা করে না, ছাড়তে ইচ্ছা করে না। সময় চলে যায়, তাই আমরা সময়ের সাথে সাথে চলি তাল মিলিয়ে। তাই আবার আসবো নতুন কিছু নিয়ে। যারা নিয়মিত আমার অনুষ্ঠান দেখো, যদি ভালো লাগে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো এবং ছড়িয়ে দিও ফ্রেন্ড সার্কেলের মধ্যে। যারা টিভিতে দেখছো তারা অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী আমার চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক পেজ রয়েছে এবং ইনস্টাগ্রাম রয়েছে, দেখো ওখানে। আর তোমাদের বলবো, যারা শিখতে চাইছো আর দেরি করো না, কাল করো না। আর যারা দেখাতে চাইছো, কারণ আমার কাছে স্লট খুব মানে অ্যাভেলেবেল থাকে না, ভর্তি হয়ে যায়। তাই স্লটটা বুক করার জন্য এখনই কন্ট্যাক্ট করো, অনলাইন অফলাইন দুটোই আছে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রীরাম।